This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আন্তর্জাতিক যোগ দিবস শ্রীনগরে যোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। না ভাবছেন তো আজকে নিশ্চয়ই না বললেই নয়ের ইস্যু যোগ, একদম নয়। সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার যোগব্যায়াম বিশেষজ্ঞ রয়েছেন, বিভিন্ন ভঙ্গিতে তারা যোগব্যায়াম করছেন। আপনি কিভাবে করবেন, বসে শুয়ে চেয়ারে বসে সব দেখিয়ে দিচ্ছেন। ইচ্ছে মতো তাদের ভিডিও চালিয়ে দেখে নিন, এখানে কিছু পাবেন না, কারণ যোগব্যায়াম নিয়ে আমাদের জ্ঞান রীতিমতো সীমিত। কিন্তু অন্য একটা জ্ঞান আমাদের খানিকটা আছে, কারণ যোগ শব্দটার আরও একটা মানে হয় কিন্তু, যার মানে যুক্ত করা, ওই অঙ্কের যোগ বিয়োগের যোগ আর কি। এটা তো আপনিও জানেন, আমরাও জানি, সুতরাং এটা নিয়ে আলোচনা করতেই পারি। ভাবছেন তো যে নরেন্দ্র মোদীর এই যোগের সঙ্গে সেই যোগের কোনো যোগসূত্র রয়েছে নাকি? রয়েছে। আমি বলতে থাকছি, আপনারা জাস্ট মিলিয়ে নিন। দেখুন, নরেন্দ্র মোদী কেন এত জায়গা থাকতে কাশ্মীরের ওই ডাল লেকের পাড়েই যোগাসন করলেন? যোগ করার জন্য। কোন যোগ? 2019-এ ওই 370 অনুচ্ছেদটা যখন রদ করলেন, মোদী সরকার যখন রদ করলো, তারপর থেকে বিজেপির কী দাবি ছিল? কাশ্মীরকে ভারতের সঙ্গে পুরোপুরি যুক্ত করেছেন মোদী। তাহলে একখানা যোগ পেয়ে গেলেন। এবার মোদী ডাল লেকের তীরে যোগ করলেন। ওই ডাল লেকে একটু এগিয়ে আমন সেতুর ওপারেই তো পাকিস্তান অধিকৃত কাশ্মীর, সেখানেও তো ভারতের সঙ্গে যুক্ত হওয়ার শর্তটা জোরালো হচ্ছে, তাদেরও তো একটা বার্তা দেওয়া গেল। তাহলে এটা দ্বিতীয় যোগ। এবার তৃতীয় যোগ, এই অঙ্কটা একটু জটিল, কারণ লোকসভা নির্বাচনে বিজেপির কিন্তু যোগ নয়, বিয়োগ হয়ে গেছে। 63টা আসন কমেছে বিজেপির, এবার কংগ্রেসের সেখানে 48টা আসন বেড়েছে, মানে কংগ্রেসের ক্ষেত্রে এটা যোগ হয়েছে। কিন্তু ভোট সরাসরি যদি বিজেপির থেকে কংগ্রেসে যেত, তাহলে কিন্তু বিজেপির অত দুঃখ ছিল না। যেটা গেছে সেটা জানতেন, সেটা ফিরিয়ে আনলে এই সমস্ত ঝামেলা চুকে যেত। কিন্তু বিজেপির থেকে বিয়োগ হয়েছে যে ভোটগুলো, মানে দলিত আর অনগ্রসর ভোট, সেগুলো নিয়ে গেছেন মাঝ থেকে অন্য একজন তৃতীয় পক্ষ, অখিলেশ যাদব। আর রাহুল গান্ধীর খাতায় যেটা যোগ হয়েছে সেটা মুসলিম ভোট, এক পেশে এক চেটিয়া। এবং এটা বিজেপির ছিল না কোনোদিন হবেও না, এটা তো মোটামুটি তারাও জানেন। এবার এই যোগ বিয়োগের কঠিন অঙ্কে বিজেপির বিড়ম্বনাটা একবার খেয়াল করে দেখুন। যেটা তাদের থেকে বিয়োগ হয়নি, অর্থাৎ মুসলিম ভোট, সেটা পেয়েছে কংগ্রেস, কিন্তু তার ফলে শেষ পর্যন্ত তো বিজেপির খাতাতেই বিয়োগ হয়েছে। এবার একটু জটিল হয়ে যাচ্ছে অঙ্কটা, বুঝতে পারছি। এবার একটু জটিল মুশকিল কী জানেন তো, এই জটিল অঙ্কটাকে সরল করতে গিয়ে নরেন্দ্র মোদীও একটু বেশি জটিল আঁক কষেছেন। এই যে শ্রীনগরে তিনি যে সেলফিটা তুলেছেন, খেয়াল করে দেখুন, চারিদিকে হিজাব পরিহিতারা রয়েছেন। কাশ্মীর, সেখানে তো মুসলিমরাই সংখ্যাগরিষ্ঠ, ফলে হিজাব পরিহিতারাই বেশি সংখ্যায় থাকবেন, এটাই স্বাভাবিক। এবং তিনি দেশের প্রধানমন্ত্রী, দেশের নাগরিকদের সঙ্গে তিনি যে সেলফি তুলবেন, তাতে তো কোনো অবাক হওয়ার কিছু নেই। তিনি সেটাই করেছেন যেটা হওয়ার কথা, যেটা স্বাভাবিক। কিন্তু রাজনীতিকরা তো অন্যভাবে দেখেন, তারা তো নিশ্চয়ই ভাবতে বসবেন, এই একটা সেলফি যে তুললেন, এতে দেশের ভোটিং প্যাটার্নটা রাতারাতি বদলে যাবে নাকি? যেটা প্রথম থেকেই বিজেপির জন্য বিয়োগের দিকে ছিল, মানে সংখ্যালঘু ভোট, সেটা যোগে বদলে যাবে নাকি? একদম নয়। কিন্তু ভারতের প্রধানমন্ত্রীর জন্য ওই সেলফিটা অত্যন্ত জরুরি। কেন জানেন? তিনি বহুত্ববাদী গণতন্ত্রের প্রধান পুরুষ, চিফ এক্সিকিউটিভ অফিসার। এবার আন্তর্জাতিক বিশ্বে নরেন্দ্র মোদীর ইমেজে যাতে রাহুল গান্ধী বা কংগ্রেস কোনোভাবেই কোনো কিচ্ছু বিয়োগ করতে না পারে, তার জন্য এই সেলফিটা যোগ করা কিন্তু অত্যন্ত জরুরি ছিল। আর আরেকটা কথাও মনে রাখবেন, এই যোগ বিষয়টার সঙ্গে না একটা শব্দটা শুনলেই কিরকম একটা সনাতনী সংস্কৃতির একটা গন্ধ রয়েছে। নরেন্দ্র মোদী সেই ধারণাটাও ভাঙার চেষ্টা করলেন। এবার রাজনৈতিক মহল, যাদের চট করে দেখা যায় না কিন্তু যাদের বক্তব্য নিয়মিত শোনা যায়, তাদের বক্তব্য কী জানেন?
মোদির এই সেলফি আরও গুরুত্বপূর্ণ একটা বিষয় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, সেটা হচ্ছে উপলব্ধি, ভুল বোঝা, নিজের কোথায় ভুল হচ্ছে সেটা রিয়েলাইজ করা, রিয়েলাইজেশন। মুসলিম ভোট কংগ্রেসে একতরফা পড়ায় বিজেপির যে ক্ষতি হয়েছে এবং সে ক্ষতিটা তাদের শেষ পর্যন্ত কোন জায়গায় নিয়ে পৌঁছে দিয়েছে এবং সেটাকে যে আর উপেক্ষা করা সম্ভব নয় সেটা দ্রুত বুঝে ফেলা। এতদিন ধরে সেটাকে উপেক্ষা করাটা ভুল হয়েছে সেটা বুঝে ফেলা। রাজনৈতিক নেতারা না যত বিচক্ষণ হন তাদের কিন্তু এই দ্রুত বুঝে ফেলার ক্ষমতাটা তত বেশি থাকে। মানে দুটোই একই সঙ্গে একে অপরের পরিপূরক আর কি। যার যত এরকম দ্রুত বুঝে ফেলার ক্ষমতা বেশি তিনি তত বিচক্ষণ। এই রিয়েলাইজেশন, এই ক্ষমতাটাই তো দেখিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও 2019-এ ওই লোকসভা ভোটে যখন দল খারাপ ফল করলো তারপরেই কিন্তু তিনি বুঝে ফেলেছিলেন ভুলটা কোথায়। তাই ওই ভোটের খারাপ ফলের পরেই দলের নেতাদের কাটমানি ফেরত দিতে বলেছিলেন মুখ্যমন্ত্রী। আমি শুধু তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে একটা অনুরোধ করব, লোভ করবেন না কেউ। একজন দুজন খারাপ হতে পারে, সবাই খারাপ নয়। যদি কেউ অন্যায় করে থাকেন মানুষের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিন। যদি কেউ কারো কাছ থেকে কোনো প্রাপ্তি নিয়ে থাকেন তাকে গিয়ে ফেরত দিয়ে দিন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কাটমানির কথা তুলেছিলেন, তাতে নিচুতলায় কী বার্তা গেছিল? দলের শীর্ষ নেতৃত্ব এই লেনদেনে যুক্ত নয়, কিছু নেতা দলের নাম ভাঙিয়ে কাটমানি নেয়। তার মানে কি হলো? রাজনীতির যোগ বিয়োগের হিসেবে যদি বিষয়টাকে ফেলা যায় তাহলে কি দেখা যাবে? দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায় কাটমানির অভিযোগ থেকে নিজেকে বিয়োগ করেছিলেন প্রথমে, তারপর নিজের দলকেও বিয়োগ করে দিলেন। স্বয়ং নেত্রী কাটমানি ফেরত দিতে বলেছেন। ফলে এটা তো একটা বড় ব্যাপার ছিল দলের নেতাদের জন্য, এটাই একটা বিরাট বার্তা ছিল। 5 বছর হয়ে গেছে, তারপরেও নেতারা কাটমানি যে নিচ্ছেন সে অভিযোগ তো প্রতি মুহূর্তে শোনা যাচ্ছে। এই যে বিভিন্ন ওয়ার্ড থেকে যা কথাগুলো শুনছেন তাও তো এর কাছাকাছি একই বিষয়, নামগুলো কিছু কিছু জায়গায় বদলে যাচ্ছে, এর বেশি তো কিছু নয়। নেত্রীর কথাকে অমান্য করা হচ্ছে, এটা হচ্ছে প্রথম আর শেষ কথা। এর কি ব্যাখ্যা হয়? প্রথম ব্যাখ্যা হলো যে তৃণমূল নেত্রীর কথা তার দলের নিচুতলার লোকেরাই আর শোনে না। আর দ্বিতীয় ব্যাখ্যা হলো তৃণমূল নেত্রী সব জেনে শুনেও কিছু করতে পারছেন না, চেষ্টা করছেন কিন্তু কোথাও গিয়ে যেন সিস্টেমে তার যাবতীয় প্রচেষ্টাটা আটকে যাচ্ছে, ধাক্কা খেয়ে যাচ্ছে। আর মাঝখান থেকে এই কাটমানি সিস্টেমটা উঠে তো যায়নি, বরঞ্চ বিভিন্ন রূপ নিয়ে আরও বেশি রমরম করে উঠে এসেছে। মানুষের পকেট থেকে টাকা তো বেরোচ্ছেই, আর মানুষের পকেট থেকে টাকা বিয়োগ হচ্ছে, এটার পর যোগ নিশ্চয়ই কারোর পকেটে হচ্ছে। কার পকেটে যোগ হচ্ছে সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং দেখিয়ে দিলেন, ঠিক যেরকম অতীতে দেখিয়েছিলেন। ফলে রাজ্যবাসীকে কোন দিকে তাকাতে হবে সেটাও দেখিয়ে দিয়েছেন। বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে এক শ্রেণীর অফিসার নাকি কাটমানি খাচ্ছেন, তৃণমূলের টাকার কোনো প্রয়োজন নেই, এটাও খুব পরিষ্কার করে দিয়েছেন, মানে দলকে বিয়োগ করেছেন। তারপর কি বলেছেন? পূর্ত দফতর কাজ করছে আর কাটমানি খাচ্ছে অফিসাররা। মানে সাধারণ মানুষের পকেট থেকে যে টাকা বেরোচ্ছে তা তৃণমূলের কারোর পকেটে যোগ হচ্ছে না, কারণ তৃণমূলের কারোর টাকার প্রয়োজনই নেই। ওই টাকা ঢুকছে এক শ্রেণীর অফিসারের পকেটে, সেখানে যোগ হচ্ছে, তারাই হচ্ছে আসল। এবার দেখুন, সব এলাকাতেই তৃণমূল নেতারা একদম মুখ চেনা লোক, তাদের মুখ সবাই চেনেন। রাজ্য স্তরের যারা তৃণমূল নেতা তাদের তো গোটা রাজ্যের মানুষ চেনেন, কিন্তু অফিসার কজনকে চেনেন বলুন তো আপনি? মানুষ জানেন যে অফিসার বলে একটা শ্রেণী রয়েছে, তারাই বিভিন্ন দপ্তরের কাজকর্ম সামলান, কিন্তু কজনকে ব্যক্তিগতভাবে নামে মুখে সাধারণ মানুষ, রাজ্য ছেড়ে দিন, জেলার মানুষ কজনকে চেনেন বলুন তো? তারা একটা আসলে অচেনা শ্রেণী, যাদের নাম আছে কিন্তু মুখ নেই, অবয়ব নেই। আর যারা আছেন তার মানে তারা থেকেও নেই, চেনা আবার অচেনা। এবার বিভিন্ন সার্টিফিকেট আর নোটিশে যাদের সই থাকে কিন্তু মানুষ তাদের কেমন দেখতে কেউ জানেন না, এমন একটা অচেনা শ্রেণী যখন কাটমানি খেয়ে নিচ্ছে, এই অভিযোগটা তোলা মানে কি? মানে অভিযোগটা একদম
নিরাপদ অভিযোগ। অফিসাররা চাকরির শর্তে বন্দী, প্রকাশ্যে প্রতিবাদ তারা করতে পারবেন না। আর তারপর নির্দিষ্ট কোনো অফিসারের নামই করেননি মুখ্যমন্ত্রী, ফলে কে আর প্রতিবাদ করবেন, কে আর আগ বাড়িয়ে বলবেন যে ওই যাতে কেউ বলতে পারেন এ তো সেই ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি কেস হয়ে গেল। ফলে কেউ যেচে নিজের ঘাড়ে এই সমস্ত দায় নেবেন না। কিন্তু মানুষ জানলো কাদের ঘাড়ে সব কিছু চাপাতে হবে। একদল অফিসার, তারাই টাকা খেয়ে নিচ্ছেন। সেই অফিসারদের তারা চেনেন না, কিন্তু জানেন কারা টাকা খেয়ে নিচ্ছে। আর জানুক, যাই জানুন, মানে কে খাচ্ছে না খাচ্ছে, এটা অন্তত নিশ্চিতভাবেই জানছেন যে তৃণমূল নেতাদের কোনো দোষ নেই। তাই পুরসভা বা বিধানসভায় তৃণমূল নেতাদের ভোট দিতেও কোনো সমস্যা নেই, আর নেতাদের ভোট চাইতেও কোনো সমস্যা নেই, কারণ দোষ তো নেতাদের নয়, দোষ তো ওই পাড়ার অফিসারদের। সত্যি ভাবুন তো, রাজনীতিক দিক থেকে একদম নিরাপদ একটা অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি অ্যাকচুয়ালি নিজের দল থেকে শূন্য বিয়োগ করেছেন। শূন্যকে বিয়োগ করলে যেমন মূল সংখ্যায় কোনো পরিবর্তন হয় না, তেমন অফিসাররা তারা তো ওই শূন্যের মতোই। তাদের ঘাড়ে দোষ চাপিয়ে দিলে ভোট অঙ্কে কোনো কিচ্ছু বিয়োগ হয় না। তো কাটমানি কোন অফিসাররা খায় না খায় তার থেকে তো বড় কথা তৃণমূল নেতাদের তো বাড়ির খাটের তলা থেকে যে পরিমাণ টাকা উদ্ধার হতে আমরা দেখেছি, তা আমার তো মনে হচ্ছে যত দোষ নন্দ ঘোষকে দেওয়া হচ্ছে, অফিসারদের ঘাট দিয়ে পার করানোর চেষ্টা করা হচ্ছে। মন্ত্রী যদি ঠিক থাকে, কোনো অফিসারের দম নেই যে পয়সা খাবে। কাটমানি নিয়ে মুখ্যমন্ত্রী নিজে সরব হচ্ছেন, উনি নিজেই কাটমানি খান, উনি নিজে কাটমানি খান। যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাপটে প্রধানমন্ত্রী এলে চিফ সেক্রেটারি যায় না রিসিভ করতে, এরকমও তো ঘটনা আমরা বাংলায় দেখেছি। সেখানে বিশ্বাসযোগ্য কি যে মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন যে ঘুষ খেও না, কাটমানি খেও না, আর কোনো অফিসার সাহস করে ঘুষ খাবে, কাটমানি খাবে? ওনার একাংশের অফিসার আর ওনার একাংশের দলের নেতারা তাদের সাপ্লাই করা মানি কালীঘাট আর ক্যামাক স্ট্রিট এখানে যায়, আর তার পরিবর্তে ওনার রাজনৈতিক দল চলে। একসময় বলতেন উনি ছবি বিক্রি করে টাকা পান। এত বড় সরকার, এত বড় রাজ্য, তাতে এত ভালো কাজ হচ্ছে, কোটি কোটি মানুষ উপকার পাচ্ছে, 99% বেশি কাজ ভালো হচ্ছে। কোথাও এটা তো সমাজ, তো কোথাও কোনো ভুল ত্রুটি অন্যায় ঘটতে পারে, 0.0001%। সেই জায়গাটা কানে আসার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী কড়াভাবে সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা নিচ্ছেন, পদক্ষেপ নিচ্ছেন, থামাবার কথা বলছেন, এ তো ভালো কথা। ওনার পুরমন্ত্রী তো নারদ ভিডিওতে দেখেছিলাম বলেছিলেন যে এইটুকু টাকাতে আমার কি হবে, এবং অন্যান্য মন্ত্রীরাও বিধায়করাও যেভাবে হচ্ছে ছবি বিশ্বাসের স্টাইলে পয়সা টয়সা খেয়েছিলেন, ফলে পয়সার প্রয়োজন নেই সেটা আর কেউ বিশ্বাস করে না যে তৃণমূলের নেতাদের পয়সা লাগে না। অল্প পয়সায় সন্তুষ্ট হন না সম্ভবত, সবাই এখন দামোদর শেঠ হয়ে গিয়েছেন, অল্পতে সন্তুষ্ট হচ্ছেন না, এবং এর জন্যেই কার্যত আমার ধারণা উনি ওই কথাটা বলেছেন যে অফিসারদের ঘাড়ে দায় চাপিয়ে রাজনৈতিক দলটাকে বাঁচানোর একটা চেষ্টা।